নমস্কার, আপনি দেখছেন আপডেট বাংলা ডেস্ক। আচ্ছা, একবার ভাবুন, একটি দেশের সামরিক বিমান অন্য একটি দেশের সামরিক ঘাঁটিতে একবার নয়, দুবার নয়, বারবার যাতায়াত করছে। আর এই ঘটনা ঘটেছে মাত্র ৩ দিনের মধ্যেই। প্রশ্ন উঠবেই, কি নিয়ে যাচ্ছে এই বিমানগুলো? কেনই বা তুরস্ক মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বারবার পাকিস্তানের গুরুত্বপূর্ণ এয়ারবেসে যাচ্ছে? আর যদি সত্যিই সেখানে মিলিটারি ইকুইপমেন্ট পৌঁছে থাকে, তাহলে পাকিস্তান ঠিক কী পাচ্ছে তুরস্কর কাছ থেকে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এর সঙ্গে ভারতের সম্পর্ক কী? আপনাকে একটা বিষয় শুরুতেই বুঝতে হবে, এটা শুধুমাত্র কয়েকটা মিলিটারি প্ল্যান এর যাতায়াতের গল্প নয়। এর পিছনে রয়েছে তুরস্কি পাকিস্তান ডিফেন্স কর্পোরেশন, ড্রোন টেকনোলজি, এয়ার ডিফেন্স এবং সাউথ এশিয়ার বদলে যাওয়া জিওপলিটিক্যাল ইকুয়েশন। আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টা একদম শুরু থেকে বুঝব, খুব সহজ ভাষায়। কি ঘটেছে, কি জানা যাচ্ছে, কি এখনো নিশ্চিত নয়, এবং শেষ পর্যন্ত ভারতের জন্য এই ঘটনার আসল গুরুত্বপূর্ণ কতটা। চলুন পুরো ভিডিওটা ধাপে ধাপে বুঝে নেওয়া যাক। পার্ট 1, আসলে কি ঘটেছে। প্রথমেই আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যের দিকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী 19 থেকে 21শে আগস্ট 2026-এ তুরস্ক মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট পাকিস্তানের একাধিক যাতায়াত করছে। এই বিষয়গুলির মধ্যে ছিল C-130 হারকিউলিস। এটা কোনো ফাইটার জেট নয়। C-30 মূলত একটি মিলিটারি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট, অর্থাৎ সেনা মিলিটারি ইকুইপমেন্ট, কার্গো, তারপরে হচ্ছে সাপ্লায়ার্স, এই ধরনের জিনিসগুলি পরিবহনের জন্য এই বিমানগুলি ব্যবহার করা হয়। আর এখানেই বিষয়টা ইন্টারেস্টিং হয়ে যায়, কারণ এই টার্কিশ মিলিটারি এয়ারক্রাফটগুলো পাকিস্তানে সাধারণত কোনো এয়ারপোর্টে নয়, পাকিস্তানের গুরুত্বপূর্ণ মিলিটারি এয়ারবেসে গিয়েছে বলে রিপোর্ট উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে নূর খান এয়ারবাস এবং মারসোর এয়ারবাস। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন, এই বিমানগুলিতে কি ছিল? তাহলে কি তুর্কি পাকিস্তানকে অস্ত্র দিচ্ছে? এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কিছু রিপোর্ট এবং ইন্টেলিজেন্স ইনপুটস অনুযায়ী এর সঙ্গে ড্রোন এবং অন্যান্য মিলিটারি ইকুইপমেন্ট সরবরাহের সম্ভাবনার কথাও বলা হয়েছে। এমনকি কিছু রিপোর্টে এয়ার ডিফেন্স সিস্টেমের কথাও এসেছে। কিন্তু এখানে আপনাকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে। আমরা এটা 100% নিশ্চিতভাবে বলতে পারি না যে ওই বিমানগুলোর ভিতরে ঠিক কী ছিল, কারণ তুর্কি বা পাকিস্তান কেউই নির্দিষ্ট ফাইট এবং কার্গো সম্পর্কে এমন কোনো পূর্ণাঙ্গ অফিসিয়াল কনফার্মেশন দেয়নি। তাই আমাদের দুটি বিষয় আলাদা রাখতে হবে। এক, যেটা আমরা জানি, এবং 2, যেটা ইন্টেলিজেন্স ইনপুট বা রিপোর্ট এর ভিত্তিতে বলা হচ্ছে। আমরা জানি তুর্কিশ মিলিটারি এয়ারক্রাফট পাকিস্তানে গিয়েছে। আমরা রিপোর্ট দেখেছি, সম্ভাব্য মিলিটারি ইকুইপমেন্ট ট্রান্সফারের কথা বলা হচ্ছে। কিন্তু ঠিক কী ইকুইপমেন্ট এবং কত পরিমাণে এবং কী উদ্দেশ্যে, সেটা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। আর জিওপলিটিক্সে বোঝার সময় এই পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু পাকিস্তানে ড্রোন দরকার কেন? এখন প্রশ্ন, পাকিস্তান যদি সত্যি ড্রোন টেকনোলজি বা মিলিটারি ইকুইপমেন্ট নিচ্ছে, তাহলে কেন? এখানে আপনাকে মডার্ন ওয়ারফেয়ার এর একটা বড় পরিবর্তন বুঝতে হবে। আগের যুদ্ধের কথা ভাবুন, ট্যাঙ্ক, ফাইটার জেট, মিসাইল, তারপরে হচ্ছে শোল্ডার, তারপরে মনে করেন যে আরও হচ্ছে কিছু কিছু জেট থাকে, ফাইটার জেট। তো এই জিনিসগুলি ছিল যুদ্ধের মূল শক্তি। কিন্তু এখন যুদ্ধের ধরন অনেকটাই বদলে গেছে। আজকের যুদ্ধে একটা ছোট্ট ড্রোন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। ড্রোন মানে শুধু একটা ছোট্ট উড়ন্ত ক্যামেরা নয়। মডার্ন ওয়ারফেয়ার এর ড্রোন একটি গুরুত্বপূর্ণ মিলিটারি অ্যাসেট। আর তুর্কি এই ড্রোন টেকনোলজির ক্ষেত্রে গত কয়েক বছরে যথেষ্ট গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে হয়ে উঠেছে। তুর্কির এর তৈরি বিভিন্ন ইউএভি নিয়ে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট আলোচনা হয়েছে।
তাই পাকিস্তান যদি তুর্কির কাছ থেকে এই টেকনোলজি বা ইকুইপমেন্ট আরও বেশি পায়, তাহলে সেটা অবশ্যই স্ট্র্যাটেজিক গুরুত্ব বহন করে। তুর্কি আর পাকিস্তান এত কাছের কেন? এখানে আপনাকে আরও একটা বিষয় বুঝতে হবে। তুর্কি আর পাকিস্তানের ডিফেন্স রিলেশনশিপ কিন্তু আজকের নয়। দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ রাজনৈতিক ও সামরিক সম্পর্ক রয়েছে। ড্রোনস কর্পোরেশন, মিলিটারি ট্রেনিং, তারপর হচ্ছে ডিফেন্স ইন্ডাস্ট্রি এবং বিভিন্ন স্ট্র্যাটেজিক বিষয় নিয়ে দুই দেশের সঙ্গে একসঙ্গে কাজ করেছে। অর্থাৎ আজ যদি আমরা টার্কিশ মিলিটারি এয়ারক্রাফটকে পাকিস্তানের মিলিটারির বেস দেখি, তাহলে এটাকে একবারে বিচ্ছিন্ন একটা ঘটনা হিসেবে দেখা ঠিক হবে না। এর পিছনে গত কয়েক বছরে তুর্কি পাকিস্তান ডিফেন্স কর্পোরেশনের একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে। আর 2026 সালে দুই দেশের ডিফেন্স এবং এয়ারোস্পেস কর্পোরেশন আরও বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। এখন এখানেই আসল জিওপলিটিক্যাল কোশ্চেন শুরু হয়। তুর্কি পাকিস্তানের সঙ্গে সৌদি আরবও কেন গুরুত্বপূর্ণ? এখন একটু আরও পিছনে তাকান। 7ই আগস্ট 2026 তুর্কি, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে একটা জয়েন্ট ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়। এই এগ্রিমেন্টের মধ্যে 3 দেশের ডিফেন্স কর্পোরেশন এবং কালেকটিভ ডিফেন্স আরও শক্তিশালী করার কথা বলা হয়েছে। এখন আপনি টাইমলাইনটা দেখুন। একদিকে 7ই আগস্ট তুর্কি পাকিস্তান সৌদি আরব ডিফেন্স এগ্রিমেন্ট, আর তার পরপর 19 থেকে 21শে আগস্ট তুর্কি মিলিটারি এয়ারক্রাফটের পাকিস্তানে একাধিক ফাইট। এখন প্রশ্ন উঠতে পারে, দুটি কি সরাসরি কানেক্টেড? এই মুহূর্তে সেটা নিশ্চিতভাবে বলা যাবে না, কারণ ফাইটগুলো নির্দিষ্ট কার্গো এবং উদ্দেশ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ অফিসিয়াল ইনফরমেশন আমাদের হাতে নেই। কিন্তু জিওপলিটিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা যেটা বুঝতে পেরেছি, এই টাইমলাইন অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটা বিষয় কিন্তু পরিষ্কার, তুর্কি এবং পাকিস্তান এর ডিফেন্স রিলেশনশিপ ক্রমশ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এবার আসল প্রশ্ন, ভারতের জন্য এর অর্থ কী? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ইন্ডিয়ার জন্য এই ঘটনা কেন গুরুত্বপূর্ণ? বিশেষ করে যদি ড্রোন, সার্ভালিংস, এয়ার ডিফেন্স, ইলেকট্রিক্যাল ওয়ারফেয়ার এবং মিসাইল টেকনোলজির মতো ক্ষেত্রে পাকিস্তান এর ক্যাপাবিলিটি বাড়ে। কিন্তু এখানে একটা ভুল করা যাবে না। শুধু কয়েকটা তুর্কিশ মিলিটারির ফাইট দেখেই যদি কেউ বলে পাকিস্তান এখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, তাহলে সেটা অতিরঞ্জিত দাবি হবে। কারণ একটা দেশের মিলিটারি স্ট্রেন্থ শুধু ড্রোন দিয়ে নির্ধারিত হয় না। এখানে আরও অনেক বিষয় গুরুত্বপূর্ণ। ফাইটার এয়ারক্রাফট, মিসাইল, এয়ার ড্রোনস, রেডার, তারপর স্যাটেলাইট ইন্টেলিজেন্স, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, মিলিটারি ট্রেনিং, লজিস্টিক্স আর কমান্ড কন্ট্রোল, সব কিছু মিলিয়ে একটি দেশের মিলিটারি ক্যাপাবিলিটি তৈরি হয়। তাই আপনাকে শুধু একটি ফাইট নয়, পুরো স্ট্র্যাটেজিক পিকচার দেখতে হবে। তাহলে কি প্রিপারেশন ফর ওয়ার? এখানে আসি এই ভিডিওর সবচেয়ে বড় প্রশ্নে, তুর্কি এবং পাকিস্তান কি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? সত্যি বলতে এই মুহূর্তে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো নিশ্চিত প্রমাণ নেই। মিলিটারি এয়ারক্রাফট এবং রিপিটেড মুভমেন্ট মানেই ওয়ার প্রিপারেশন নয়। এর অনেক কারণ হতে পারে। মিলিটারি ইকুইপমেন্ট ট্রান্সপোর্ট, ট্রেনিং, লজিস্টিক, জয়েন্ট মিলিটারি কর্পোরেশন, বা অন্যান্য কোনো স্ট্র্যাটেজিক রিক্রুটমেন্ট। তাই ওয়ার প্রিপারেশন কথাটাকে এখনোই ফ্যাক্ট হিসাবে বলা ঠিক হবে না। তবে যদি রিপোর্ট বলা হয় ড্রোন বা এয়ার ডিফেন্স ইকুইপমেন্ট ট্রান্সফার সত্যি হয়ে থাকে, তাহলে একটা বিষয় বোঝা যায়, পাকিস্তান তার মিলিটারি ক্যাপাবিলিটির মডার্ন ওয়ারফেয়ারের প্রস্তুতি আরও শক্তিশালী করার চেষ্টা করছে। আর তুর্কি এই ক্ষেত্রে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ডিফেন্স ফায়ার হয়ে উঠেছে। এটাই আসল বিষয়। তাহলে এই পুরো ঘটনার আসল জিওপলিটিক্যাল স্টোরি কি? এখন পুরো বিষয়টাকে একবার একসঙ্গে দেখি। একদিকে তুর্কি নিজের ডিফেন্স টেকনোলজি এবং ড্রোন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করছে।
অন্যদিকে পাকিস্তান তার মিলিটারি এবং ড্রোন ক্যাপাবিলিটি আরও অর্থনৈতিক করার চেষ্টা করছে। দুই দেশের মধ্যে ডিফেন্স কর্পোরেশন বাড়ছে, তার সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব। আর এই পুরো ঘটনা যখন সাউথ এশিয়াতে মিলিটারি টেকনোলজির গুরুত্ব দ্রুত বাড়ছে, তাই তুর্কি মিলিটারি এয়ারক্রাফটের শুধুমাত্র একটা ফাইট নিউজ হিসেবে দেখলে পুরো বিষয়টা বোঝা যাবে না। এটা বড় স্ট্র্যাটেজিক রিলেশনশিপের অংশও হতে পারে। তবে আবারও বলছি, এক্সট কার্গো এবং নির্দিষ্ট উদ্দেশ্য সম্পর্কে অফিসিয়াল কনভারসেশন না আসা পর্যন্ত আমাদের সতর্ক থাকতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা, এখন একটা বিষয় আপনাকে অবশ্যই বুঝতে হবে, জিওপলিটিক্সে অনেক সময় একটা ছোট্ট ঘটনা সামনে আসে। একটা প্লেন কোথায় গেল, একটা মিলিটারি এগ্রিমেন্ট হলো, একটা ডিফেন্স ডিল হলো, একটা ড্রোন তৈরি হলো, কিন্তু এই ছোট ছোট ঘটনাগুলোর একসঙ্গে দেখলেই আসল ছবি পরিষ্কার হয়। এই ঘটনাকে ঠিক সেটাই হচ্ছে। একদিকে তুর্কি পাকিস্তান ডিফেন্স কর্পোরেশন, অন্যদিকে পাকিস্তান এবং ড্রোন মিলিটারি মডার্নেশন, তার সঙ্গে সৌদি আরবের নতুন ডিফেন্স কর্পোরেশন। আর এই সব কিছু প্রভাব পড়তে পারে সাউথ এশিয়ার স্ট্র্যাটেজিক ব্যালেন্সের উপর। তাই আপনাকে শুধু প্রশ্ন করতে হবে না কি ঘটেছে, আপনাকে আরও একটা প্রশ্ন করতে হবে কেন ঘটেছে, এবং তার থেকে গুরুত্বপূর্ণ এই পরিণতি কী হতে পারে। এটাই আসলে জিওপলিটিক্স বোঝার আসল পদ্ধতি। তাহলে বন্ধুরা, আজকের পুরো ঘটনাটি যদি এক লাইনে বলতে হয়, তুর্কি পাকিস্তান ডিফেন্স কর্পোরেশন যে আরও গভীর হচ্ছে, এই রিপিটেড মুভমেন্ট সেই বিষয়টাকে আবারও সামনে নিয়ে এসেছে। কিন্তু একসঙ্গে আমাদের এটাও মনে রাখতে হবে, রিপোর্ট আর নিশ্চিত জন্য একটি জিনিস নয়। রিপোর্ট নিশ্চিত তথ্য, মিলিটারি এয়ারক্রাফটের মুভমেন্ট আমরা জানি, সম্ভবত ইকুইপমেন্ট ট্রান্সফার নিয়ে রিপোর্ট রয়েছে, কিন্তু এক্সট কার্গো সম্পর্কে নতুন অফিসিয়াল কনভারসেশন এখনও নেই। তাই এখনই বলা যাবে না পাকিস্তান যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে, বরং বলা বেশি সঠিক হবে পাকিস্তান তার মিলিটারি ক্যাপাবিলিটি আধুনিক করার চেষ্টা করেছে এবং তুর্কি তার গুরুত্ব ডিফেন্স পার্টনার হয়ে উঠেছে। আর ভারতের জন্য এই পুরো ডেভেলপমেন্ট অবশ্যই নজরে রাখার মতন, কারণ ভবিষ্যতে যুদ্ধ শুধু ফাইট জেট আর ট্যাঙ্ক দিয়ে হবে না। ড্রোন, এআই, স্যাটেলাইট, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এয়ার ডিফেন্স এবং অ্যাডভান্স মিলিটারি টেকনোলজি, এই সব কিছুই আগামী দিনে গুরুত্বপূর্ণ চেহারা বদলে দেবে। আর সেই পরিবর্তনের মধ্যেই তুর্কি পাকিস্তান ডিফেন্স কর্পোরেশন কতটা বড় ভূমিকা নেয় সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, তুর্কি পাকিস্তান এবং এই ড্রোন কর্পোরেশন কি সাউথ এশিয়া এবং স্ট্র্যাটেজিক ব্যালেন্স বদলাতে পারে? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখব যে আপনি কি ভাবছেন। ভিডিওটি যদি আপনার ভালো মনে হয় তো লাইক তো করবেনই, আর কিন্তু একটা জিনিস, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসি, ভালো থাকবেন, জয় হিন্দ।